আশা করছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসায় বসে মনোযোগ সহকারে লেখা করতেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার হাতে একটা পানির পট দেখতে পাচ্ছ, তাই না? আমার হাতে একটা পানির পট। আচ্ছা, বলতে পারবে এই পানির পটটি আসলে কোন জ্যামিতিক আকৃতি? এই পানির পটটি আসলে কোন জ্যামিতিক আকৃতি? উত্তর সঠিক হয়েছে, তোমরা ঠিকই বলতে পেরেছ। এটা আসলে জ্যামিতিক বেলুন আকৃতি, তাই না? তো চলো আজকের আমরা বেলুন সম্পর্কে আলোচনা করব। তো চট করে তোমাদের খাতায় পাঠ নামটা লিখে নাও। আজকে আমরা বেলুন সম্পর্কিত বিভিন্ন সূত্র গঠন করব এবং এর প্রয়োগ করব। আচ্ছা বন্ধুরা, কখনো কি তোমরা ভেবে দেখেছো যে আমাদের চারপাশে কতগুলো জ্যামিতিক বেলুন আকৃতির বস্তু আমরা চারপাশে দেখতে পাই, ঠিক তাই না? আমরা তো শুধুমাত্র এখানে একটা হাতে জ্যামিতিক বেলুন দেখালাম, এরকম আরো অসংখ্য উদাহরণ কিন্তু তোমাদের চারপাশে রয়েছে। তোমরা কিন্তু নিশ্চয়ই সেটা আমরা বোর্ডে কতগুলো বেলুনের ছবি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা তোমরা কি কখনো ভেবে দেখেছো একটা বেলুন কিভাবে তৈরি করা যায়? চলো আমরা কিভাবে একটা বেলুন তৈরি করা যায় বা গঠন করা যায় আমরা একটা হাতে কলমে দেখি। আর তোমরা আমার হাতে নিশ্চয়ই একটা কাগজ দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা বলো তো এটা কোন জ্যামিতিক আকৃতির? হ্যাঁ, তোমাদের ধারণা ঠিক আছে, এটা জ্যামিতিক ভাবে আয়তাকার একটা বস্তু, তাই না? যেহেতু এর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তর এবং মধ্যবর্তী কোণগুলো কি আছে? সমকোণ আছে। সুন্দর। তাহলে এটা আমাদের একটা জ্যামিতিক ভাবে আয়তাকার বস্তু। এই আয়তাকার বস্তুটির একটা অক্ষকে আমরা এই যে বাহুটা আছে, এই বাহুটাকে যদি আমরা একটা অক্ষ ধরি, এই বাহুটাকে স্থির রেখে, খেয়াল করো, এই বাহুটাকে স্থির রেখে যদি আমরা চারদিকে একবার ঘুরিয়ে আনি, আমরা দেখতে পাচ্ছি একটা আয়তাকার বস্তুকে একটা বাহুকে স্থির রেখে চারদিকে ঘুরিয়ে আনলে যে ঘনবস্তু সৃষ্টি হয়েছে তাকে কিন্তু আমরা বেলুন বলেছি, তাই না? আচ্ছা এখন দেখো, আমরা এই বাহুটাকে স্থির রেখে আমরা আয়তাকার এই বস্তুটাকে কিন্তু ঘুরিয়েছিলাম, তাই না? তো যে বাহুটাকে আমি স্থির রেখেছি সেই বাহুটা বলা হয় অক্ষ। কি বলা হয় বন্ধুরা? অক্ষ। এবং যে বাহুটা চারদিকে একবার ঘুরে আসে, খেয়াল করো, এই বাহুটা কিন্তু ঘুরে আসছে, এই বাহুটা যে বাহুটা একবার ঘুরবে, সেই বাহুকে বলা হবে স্ত্রীচক। বলা হবে স্ত্রীচক। আচ্ছা এবার বলো তো বন্ধুরা, এই যে আমরা বেলুনটা দেখতে পাচ্ছি, এই বেলুনটা আসলে কোন ধরনের বেলুন? যেহেতু লক্ষ্য করে দেখা যাবে এর দুই প্রান্ত অর্থাৎ ভূমি কিন্তু বৃত্তাকার রয়েছে, এই ভূমি উভয় পাশে কিন্তু বৃত্তাকার। যেমন আমি যদি আমার হাতের তালুতে এটা রেখে দিই, তাহলে আমি চাইলে যে কোনো ভাবেই এটাকে আমি রাখতে পারবো। হাতের তালুতে এই পাশেও রাখতে পারি, চাইলে আমি কিভাবেও রাখতে পারি, তাই না? সুতরাং এর যেহেতু বৃত্ত বা ভূমি কি আছে? সমান আছে, সুতরাং এই ধরনের বেলুনকে বলা হয় সমবৃত্ত ভূমি বেলুন, তাই না? যেহেতু সমবৃত্ত ভূমি, সম মানে সমান, বৃত্তাকার, ভূমি বিশিষ্ট এই বেলুনটা, তাই না? এখন বন্ধুরা আমরা বেলুনের বিভিন্ন সূত্র গঠন করব। যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বেলুনটির কয়টি অংশ রয়েছে? তোমরা ঠিকই বলেছো, 3টি অংশ। যেমন একটি রয়েছে আমাদের এই যে অংশটুকু, এটা হয়েছে আমাদের বৃত্তাকার তল, না? এটাকে আমরা বলতে পারি ভূমি বা বৃত্তাকার তল। একটি এই পাশের অপর পাশে রয়েছে একটা বৃত্তাকার তল, এবং আর একটা যে অংশ রয়েছে, এই যে অংশটুকু পেঁচানো, এটাকে বলা হয় বক্রতল। কি বলা হয়? বক্রতল, তাই না? তাহলে যদি আমরা এই ভূমির ক্ষেত্রফল, পেঁচানো বা বক্রতলের ক্ষেত্রফল, এইগুলো সব ক্ষেত্রফলগুলো যদি সমষ্টি নির্ণয় করি, তাহলে কিন্তু আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা হবে। সমগ্র তলের ক্ষেত্রফলটি কিন্তু পৃষ্ঠের ক্ষেত্রফল। বৃত্তাকার অংশ যেটা আমরা দেখেছিলাম উপরের অর্থাৎ বৃত্তের ভূমি বৃত্তাকার অংশ,
এবং এই যে অংশটুকু রয়েছে এটা হচ্ছে আমাদের পেঁচানো যে তল। কেন্দ্র থেকে যদি এই বৃত্তের ব্যাসার্ধ r হয় তাহলে আমরা আসলে কি পাবো, যে বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল পাবো। বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল কি হবে, ভূমির ক্ষেত্রফল। তো বন্ধুরা আমরা জানি যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ r হয়, কোনো বৃত্তের, মনে করি এই একটা বৃত্ত, এই বৃত্তের যদি ব্যাসার্ধ r হয় তাহলে এর ক্ষেত্রফল কি হবে, পাই r স্কয়ার, তাই না? যেহেতু বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই r স্কয়ার। এরপর যদি আমরা এই বক্রতলকে কি করি, এই অংশ দিয়ে কেটে আলাদা করি, এই অংশ দিয়ে কেটে বা আলাদা করি, তাহলে এটা কি পেলাম আমরা, একটা আয়তক্ষেত্র। এবং এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটুকু কি হচ্ছে আমাদের, এই যে বক্রাকার বা তলটা ছিল সেই তলের পরিধি হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, পরিধি হচ্ছে। এবং এই যে আয়তক্ষেত্রের প্রস্থ যেটা ছিল আমার, এই যে প্রস্থটুকু, সেইটা হয়েছিল কি আমাদের বক্রতলের উচ্চতা, তাই না? তাহলে আমরা যদি এই অংশটুকু অর্থাৎ পেঁচানোর যে অংশটুকু সেটাকে যদি আমরা চিন্তা করি তাহলে পেয়েছিলাম কি একটা আমাদের আয়তক্ষেত্র। এবং এই আয়তক্ষেত্রের কি ছিল আমাদের, এই আয়তক্ষেত্রটা ছিল একটা বৃত্তের পরিধি, অর্থাৎ এই পেঁচানো তলের এই পরিধির সমান ছিল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে এইটাকে আমরা বলতে পারি কি, টুয়াইস পাই r। যেহেতু তোমরা জানো যে একটা বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টুয়াইস পাই r। এবং এর উচ্চতা ছিল আমার h। তাহলে এই তাহলে এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হবে টুয়াইস পাই r। অর্থাৎ আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য হয়েছে টুয়াইস পাই r এবং এর প্রস্থ হচ্ছে h। তার মানে কি দাঁড়ালো, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল টুয়াইস পাই r। এবং বৃত্তাকার যে অংশটুকু পেয়েছি তারও ক্ষেত্রফল পেয়েছি পাই r স্কয়ার। নিচের যে অংশটুকু রয়েছে অনুরূপভাবে সেই অংশটুকুও আমরা বৃত্তের যদি হয়, তাহলে আর ব্যাসার্ধ যেহেতু এটা কি ছিল, সমবৃত্ত ভূমি, তাহলে এই সমবৃত্ত ভূমি এর বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল কি পাবো আমরা, সেই উপরের মতো ভূমির ক্ষেত্রফল আগে যেভাবে পেয়েছিলাম পাই r স্কয়ার, তাই না? এখন বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি, এই যে আমার বেলনটা ছিল, এই বেলনটা কিন্তু তিনটি অংশে ছিল, যেমন এক সমবৃত্ত ভূমি, উভয় পাশে দুইটি ভূমি ছিল এবং একটা বক্রতল ছিল। তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা আগেই আলোচনা করেছিলাম যে সমগ্রতলের ক্ষেত্রফলকে কি বলা হয়, পৃষ্ঠের ক্ষেত্রফল বলা যেতে পারে, তাই না? তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল সমান সমান কি হবে, বৃত্তাকার ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ, যেহেতু দুইটা অংশ, তাহলে আমরা কি লিখতে পারি, বৃত্তাকার অংশের ক্ষেত্রফল। এবং এর সাথে যেহেতু দুইটি ছিল এই জন্য একটু 2 দিতে পারি, প্লাস বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি মান বসাই তাহলে বৃত্তাকার অংশের ক্ষেত্রফল কি পেয়েছিলাম, পাই r স্কয়ার ইনটু 2 প্লাস টুয়াইস পাই r h। তাহলে টুয়াইস পাই r স্কয়ার প্লাস টুয়াইস পাই r h। এখন আমরা এই অংশটি থেকে যদি টুয়াইস পাই r আমরা কমন নিই, যদি আমরা এই অংশ থেকে টুয়াইস পাই r কমন নিই, টুয়াইস পাই r, তাহলে কি থাকে r প্লাস h। তাহলে আমরা পৃষ্ঠের ক্ষেত্রফল কি পেলাম, টুয়াইস পাই r h। তাহলে এই হলো একটা বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল বা পৃষ্ঠের ক্ষেত্রফল, কি পেলাম, টুয়াইস পাই r ইনটু r প্লাস h, তাই না বন্ধু? বেলনের আয়তন
আসলে আমরা বন্ধুরা জানি কি আয়তন বলতে বোঝানো হয় যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। যেহেতু এই বেলুনটি এই অংশটুকু রয়েছে আমার ভূমি, অর্থাৎ এটাকে বলা হবে ক্ষেত্রফল। তাহলে বেলুনের আয়তনের সূত্রটা পাবো কি আমরা? ভূমির ক্ষেত্রফল। কারণ যেহেতু তোমরা জানো যে দৈর্ঘ্য গুণ প্রস্থ একত্রে এটাকে কি বলা হয়? ক্ষেত্রফল বলা হয়। সুতরাং বেলুনের আয়তন হবে ভূমির ক্ষেত্রফল গুণ এর সাথে কি থাকবে? এর সাথে থাকবে উচ্চতা। এর সাথে উচ্চতা গুণ হবে। যেহেতু বন্ধুরা ভূমির ক্ষেত্রফল কি পেয়েছিলাম? যেহেতু এটা বৃত্তাকার অংশ, এর ক্ষেত্রফল কি ছিল? পাই আর স্কয়ার। সুতরাং তুমি যদি ভূমির ক্ষেত্রফলের মান বসাও পাই আর স্কয়ার গুণ উচ্চতাকে কি বলা হয়? এইচ। এইচ মিন হাইট, না? হাইট হওয়ার কারণে এটাকে এইচ বলা হয়। সুতরাং বেলুনের আয়তন সমান সমান হবে কি? পাই আর স্কয়ার এইচ। এটা হলো আমাদের বেলুনের আয়তনের নির্ণয়। তাহলে বন্ধুরা আমরা বেলুন সম্পর্কিত বিভিন্ন সূত্র গঠন করলাম এবং এখন আমরা বাস্তবে কিভাবে এটা ব্যবহার করতে পারি তা নিয়ে আলোচনা করব। 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা বেলুনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নিয়ে। আগে আমাদের যে কোনো একটা সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে সমস্যাটা কি আগে ভালো মতো আয়ত্ত করতে হবে। দেখো প্রশ্নে বলা হয়েছে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা বেলুন। আমরা কল্পনা করি একটা বেলুন যদি আমরা কল্পনা করলাম, এই একটা আমরা বেলুন কল্পনা করলাম। এই বেলুনটির এ হচ্ছে বৃত্তাকার ভূমি বিন্দু। এখন যদি এই বেলুনটার কি দেওয়া রয়েছে? আমার 12 সেন্টিমিটার উচ্চতা দেওয়া রয়েছে, অর্থাৎ এইচ ইকুয়াল টু 12 সেন্টিমিটার আমার দেওয়া রয়েছে। সাথে রয়েছে এই ভূমির ব্যাসার্ধ আর, অর্থাৎ এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্বটুকু, সেই আর এর মান অর্থাৎ ব্যাসার্ধ বা রেডিয়াস এর মান দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে আসলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলতে আসলে সমগ্র তলের ক্ষেত্রফলকে আসলে বোঝানো হয়। তো কিন্তু উল্লেখ করা আছে, দেওয়া আছে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট বেলুনের। তাহলে দেওয়া আছে বেলুনের উচ্চতা, এইচ এর মান দেওয়া রয়েছে আমাদের 12 সেন্টিমিটার এবং বেলুনের ভূমির ব্যাসার্ধ দেওয়া রয়েছে। তাহলে আমরা লিখতে পারি কি? বেলুনের ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু আর এর মান কতটুকু দেওয়া রয়েছে? 5 সেন্টিমিটার, তাই না? এখন প্রশ্নে আমার কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই আমরা, তাহলে আমাদের জানা কি আছে? আমরা জানি ইতিমধ্যে আমরা একটা সূত্র শিখেছিলাম, না? আমরা জানি কি? জানি পৃষ্ঠের ক্ষেত্রফল। আমরা জানি পৃষ্ঠের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্রটা কি শিখেছিলাম আমরা? যে সর্বশেষে সমগ্র তলের ক্ষেত্রফল যেটাকে বলা হয়েছিল, বা পৃষ্ঠের ক্ষেত্রফল একই কথা। পৃষ্ঠের ক্ষেত্রফল ছিল 2 পাই আর ইনটু আর প্লাস এ। তাই এবার আমি যদি মান বসাই তাহলে দেখতে পাচ্ছি 2 ইনটু পাই এর মান। আমরা জানি যে পাই একটা অমূলদ সংখ্যা, এটা একটা খুব একটা মজার সংখ্যা, অনেকগুলো ডিজিট রয়েছে। আমরা গণিত ব্যবহারের জন্য পাই এর মান সাধারণত 3.1416 ব্যবহার করে থাকি, তাই না? ইনটু কি রয়েছে আমার? আর মান। আর এর মান ব্যবহার করব। আর রয়েছে কত? ব্যাসার্ধ হয়েছে আমার 5 সেন্টিমিটার ইনটু আর প্লাস এইচ। আর কত? আর ছিল আমার 5 প্লাস এইচ এর মান কতটুকু ছিল? 12 সেন্টিমিটার। ক্যালকুলেটরের মাধ্যমে যদি হিসাব করি তাহলে এর মান আসছে 534.072। এবং যেহেতু এর ক্ষেত্রফল আমরা জানি, ক্ষেত্রফল সবসময় কি হয়ে থাকে? বর্গ হয়ে থাকে, অর্থাৎ বর্গ সেন্টিমিটার। যেহেতু আমাদের একক দেওয়া আছে সেন্টিমিটার, সেহেতু এর একক হবে বর্গ সেন্টিমিটার। আমরা জানি কি? আয়তন নির্ণয় করতে বলা হয়েছে।
তাহলে আয়তনের সূত্র কি ছিল? তাহলে পাই আর স্কয়ার এক্স, তাই না? তাহলে আমরা যদি এই মানগুলো বসাই, পাই এর মান কত ছিল? 3.1416 ইনটু আর কতটুকু ছিল? আর ছিল আমার বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, 5 cm সেন্টিমিটার এর স্কয়ার ইনটু এক্স। এক্স ছিল কি আমার উচ্চতা, উচ্চতাকে আমরা কি বলতে পারি? এইচ। এইচ যদি হয় তাহলে এইচ এর মান ছিল কত? আমরা 12 সেন্টিমিটার। যদি আমি এই মানগুলো 3.1416 ইনটু 5 স্কয়ার সেন্টিমিটার স্কয়ার হবে, যেহেতু হোল স্কয়ার আছে, তাহলে 5 এর স্কয়ার 25 বর্গ সেন্টিমিটার গুণ 12 সেন্টিমিটার। যদি আমরা এই সংখ্যাগুলো গুণ করি তাহলে এর মান পাবো 942.48 ঘন সেন্টিমিটার। বন্ধুরা যেহেতু খেয়াল করে দেখো এখানে সেন্টিমিটার স্কয়ার রয়েছে এবং এই একটা সেন্টিমিটার রয়েছে, তো আমরা জানি সূচকের বেলায় পাওয়ারগুলো কি হয়? পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এর কি হবে? একক হবে ঘন সেন্টিমিটার। এইভাবে আমরা বেলন সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান আমরা করতে পারবো। বন্ধুরা তোমাদের বাড়ির কাজ, একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং আয়তন 150 ঘন সেন্টিমিটার। বেলনের উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ নির্ণয় করবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।